সরকার চাইছেই যে চাকরির পরিবর্তে শুধুমাত্র ভাতা দিয়েই আমাদেরকে চুপ করিয়ে রেখে দিতে, মানে আমাদের মুখ যাতে ভাতাতেই বন্ধ হয়ে যায়। যখন স্বপ্নদীপকে আমরা হারালাম বাংলা বিভাগের সেই প্রথম বর্ষের ছাত্র, তৃণমূল আর বিজেপি যে দাবিগুলো করছে এই দাবিগুলো তারা প্রতি বছর ভোটের আগে করে থাকে। আসলে আমাদের রাজ্যে চাকরির দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরি সবটাই হচ্ছে। দেখা যায় এসএসসি টাকা সব আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পুরাতন শিক্ষামন্ত্রী খাটের তলায় পাওয়া যায় এসএসসি চাকরি চুরির টাকা। এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের কিছু মানদণ্ড থাকা দরকার। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু লোক বলেন এটি আমাদের সেকেন্ড হোম, যেখানে মদ্যপান করা, মাদক সেবন করা। ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। 23 এবং 29 এপ্রিল রাজ্যের 2 দফার ভোট, সেই জন্য একেবারে জোর কদমে প্রচারে নেমে গিয়েছে শাসক এবং বিরোধী দল। একাধারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জোর কদমে প্রচার শুরু করেছে বাম এবং কংগ্রেস। বরাবর বাম সাম্রাজ্যের আঁতুড়ঘর হিসেবে পরিচিত রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, একেবারে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় বলা হয় যেই যাদবপুর ইউনিভার্সিটিকে। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে তোলপাড় হয়েছে। এই বিশ্ববিদ্যালয় কিভাবে দেখছে এই আসন্ন বিধানসভা নির্বাচনকে? কী কী ইস্যু রয়েছে বিশ্ববিদ্যালয়? বারবার বিভিন্ন ধরনের র্যাগিংয়ের অভিযোগ থেকে শুরু করে ক্যাম্পাসে যথাযথ সিসিটিভির ক্যামেরার অবস্থান নেই বলেও অভিযোগ উঠেছে ক্যাম্পাসে, যার ফলে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে ভুগতে হয় এই ক্যাম্পাসে থাকতে। বাবা মা থেকে শুরু করে অভিভাবকদের অভিযোগ যে কেন আমরা এই ক্যাম্পাসে নিজেদের ছেলে মেয়েদের, নিজেদেরকে সন্তানদের শান্তি ভরে পাঠাতে পারছি না, পড়ানোর জন্য শান্তি মনে যাদেরকে ছাড়তে পারছি না। এই অভিযোগ কি আদৌ এই বিধানসভা নির্বাচনে ইস্যু হয়ে দাঁড়াবে? তাছাড়াও এই বিধানসভায় যিনি পরবর্তী বিধায়ক আসবেন নির্বাচিত হয়ে, তার কাছে এই বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য কি কি দাবি থাকবে শুনবো তাদের মুখে। সামনেই বিধানসভা নির্বাচন, এর আগে বহু নির্বাচন তোমাদের ছাত্রাবস্থায় তোমরা দেখেছো। কি কি দাবি এই নির্বাচনে যিনি জিতে আসবেন তাদের কাছে ছাত্র হিসেবে তোমাদের থাকবে? দেখুন, প্রথম কথায় আমাদের ছাত্র জীবনটা যখন থেকে ঠিক শুরু হয়েছে, বুঝতে শিখেছি ছাত্র জীবন, তখন থেকেই পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়েছে এবং যে সরকার প্রতিনিধিত্ব করছে তারা আসলেই ছাত্রদের সুরক্ষা বা ছাত্রদের পড়াশোনার বিষয় নিয়ে খুব একটি ভাবনা চিন্তা করেছে বলে আমাদের মনে হয় না, বা আমার মনে হয় না। আশা করব এইবারের নির্বাচন ধর্মের ইস্যুভিত্তিক যে নির্বাচন হচ্ছে তা যদি অনেক বেশি ছাত্রদের বা বর্তমানে শিক্ষার যা পরিস্থিতি, আসলে আমাদের রাজ্যে চাকরির দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরি সবটাই হচ্ছে, সেইগুলো বন্ধ হয়ে যাতে আসলে পড়াশোনার কথা হোক, পড়াশোনার বাদে চাকরির কথা হোক, সেইটা যদি এই ইলেকশনের ইস্যু হতো, সেই কিছু বিকল্প বামপন্থী শক্তি হয়তো তার কথা বলছে, সেই শক্তি যাতে আরও বেশি শক্তিশালী হয় সেটাই আশা রাখি। তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ো, তুমি পড়ো আইআর ডিপার্টমেন্টে। আচ্ছা, ক্যাম্পাসিংয়ের কথায় প্রথমেই আসবো। একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, তার ক্যাম্পাসিং কতটা এখানে ঠিকঠাকভাবে হয়? ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ক্যাম্পাসিং তবুও অনেকটা হয়ে থাকে সারা অন্যান্য কলেজগুলো থেকে। মানে আমাদের পশ্চিমবঙ্গের যে বেসরকারি যে কলেজগুলো আছে সেইগুলোর তুলনায় অনেকটাই ভালো ক্যাম্পাসিং হয়ে থাকে। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি যে বিশ্বমানের কলেজ, যে বিশ্বমানের ক্যাম্পাসিং আশা করা যায় সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে, এবং তার নানান কারণে হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার বা হোক বা তার পাঠ্যক্রম শিক্ষাদান, নতুন সিলেবাস, এই সমস্ত বিষয় দায়ী আছে। আইআর ডিপার্টমেন্টে তো সেভাবে বোধহয় ক্যাম্পাসিংয়ের বিষয় নেই। না, আমাদের আর্টস ফ্যাকাল্টিতেই হচ্ছে যে গিয়ে ক্যাম্পাসিং এখন খুবই ঝুঁকছে আর কি। তো সেই জায়গা থেকে মানে আর্টসের কিছু কিছু ডিপার্টমেন্টে যদিও আগে হতো, কিন্তু আইআর ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখন প্রায় একদমই হয় না ক্যাম্পাসিং। তো সেই জায়গা থেকে প্রচুর সমস্যার মুখেই আছে। র্যাগিং কিন্তু একটি মানসিক ব্যাধি, কিন্তু একই সঙ্গে মানসিক ব্যাধি বলেই আমরা আমাদের দায়িত্ব সেরে ফেলতে পারি না। র্যাগিংকে আটকানোর ইউজিসি প্রদত্ত বা সরকার প্রদত্ত, আইন প্রদত্ত যে নিয়মগুলি রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘদিন ধরে প্রণয়ন করেন। এবং যখন স্বপ্নদীপকে আমরা হারালাম বাংলা বিভাগের সেই প্রথম বর্ষের ছাত্র, তারপর ইউনিভার্সিটির টনক নড়ে বসলো। তারপর নানা লোক, নানা অংশের ছাত্র সংগঠন তারা র্যাগিংয়ের জন্য সেন্সিটাইজেশন ক্যাম্পেনের কথা বলল। সরকার চাইছেই যে চাকরির পরিবর্তে শুধুমাত্র ভাতা দিয়েই আমাদেরকে চুপ করিয়ে রেখে দিতে, মানে আমাদের মুখ যাতে ভাতাতেই বন্ধ হয়ে যায়। কারণ চাকরি দিলে কি আমরা শিক্ষিত হয়ে পড়বো এবং ওদের বিরুদ্ধে আমরা কথা বলবো?
তো সেই জন্য যাতে আমাদের মুখটা শুধুমাত্র ওই কয়েকটা ভাতা দিয়ে বন্ধ করা যায়, তার চেষ্টাই করছে আসলে আমার মনে হয় সরকার পক্ষ, মানে এখন যারা প্রতিনিধিত্ব করছে তারাই, যে আমরা বেশি শিক্ষিত হয়ে গেলে হয়তো ওদের মুখে পাল্টা কোয়েশ্চেন করব বা আমরা জবাব চাইতে চাইবো যে কেন হচ্ছে না, যাতে আমাদের মুখটা বন্ধ হয়ে যায়, সেই জন্যই হয়তো ওরা চাকরি চাইছে না আমাদের দিতে। আরজিকরের আপনি গণ আন্দোলন বললেন, পশ্চিমবঙ্গে এ যাবৎকালের মধ্যে সবথেকে বড় বৃহৎ গণ আন্দোলন দেখা দিয়েছে হচ্ছে আরজিকর যে ঘটনা তার পরবর্তীতে, এবং হচ্ছে স্বপ্নদ্বীপের যে হত্যাকাণ্ড তার পরবর্তীতে যাদবপুর পুরো উত্তাল হয়ে গেছিলো। ইনফ্যাক্ট বলা যায় যাদবপুরের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বেঞ্চের ছাত্রছাত্রীরা যাদবপুরের রাস্তায় নেমে এসেছিলো স্বপ্ন যারা হত্যা করেছিল তাদের যাতে বিচার হয় এবং স্বপ্ন যাতে হচ্ছে ন্যায় পায় তার দাবি। সেইটা নিশ্চিতভাবেই হচ্ছে রাজ্যের ক্ষেত্রে বৃহত্তর পার্সপেক্টিভে দেখতে গেলে নারী সুরক্ষা এবং হচ্ছে যে এই র্যাগিং কালচার, আপনি দেখবেন সাউথ কলকাতা ল কলেজে যে র্যাগিংয়ের ঘটনার শিকার হয়েছে একজন ছাত্র, সেই জায়গা থেকে রাজ্যের চূড়ান্ত হচ্ছে আইনি হচ্ছে অব্যবস্থা, তার শিকার সাধারণ মানুষজন হচ্ছে। ফলত সেই গণ আন্দোলন থেকে উঠে আসা যে ঢেউ, সে অবশ্যই হচ্ছে ভোটের বোতামে আর কি রিফ্লেক্টেড হবে। ক্যাম্পাস নিরাপত্তার স্বার্থে যদি কিছু কিছু জায়গায় সিসিটিভি বসানো হয় সেটাই সমস্যা নেই, কিন্তু সেই সিসিটিভি শুধুমাত্র যেন সুরক্ষার স্বার্থেই হয়, সেটা কখনও ছাত্রছাত্রীদের উপর নজরদারির জায়গায় না চলে যায়। আর ছাত্রছাত্রীদের নানা সমস্যা হচ্ছে সেই জায়গার থেকে সিসিটিভি কিছু কিছু পয়েন্টে বসছে, গেটের বিভিন্ন জায়গায় হতে পারে, সেটাই সমস্যা নেই, কিন্তু সেটা যদি নজরদারির জায়গায় চলে যায় তাহলে সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে শুধুমাত্র সিসিটিভি দিয়েই হবে না সব কিছু সমাধান। যেমন র্যাগিংয়ের মতো বিষয়, র্যাগিং তো মানে যেমন বলছিল একটা মানসিক জায়গা থেকে আসে, তেমনই হচ্ছে যে আমাদের যে মানে নিজেদের মধ্যে যে ক্ষমতার আস্ফালন দেখানোর বিষয়, বা হচ্ছে যে হ্যারাসমেন্টের ভাষা, সেই আস্ফালন দেখানো, আমি পুরুষ তাই আমি আস্ফালন দেখাবো, বা আমি তার থেকে ক্ষমতা বেশি আছে তাই আমি আস্ফালন দেখাবো। যাদবপুর ক্যাম্পাস আমরা বহু গণ আন্দোলন দেখেছি এখানে, সেটা হোক কলরব থেকে শুরু করে আমাদের আরজিকরের সময় যে গণ আন্দোলন, এখান থেকেও অনেকটা তৈরি হয়েছিল। আদৌ ভোটে একটা গণ আন্দোলনের প্রভাব ফেললো? বেসিক্যালি প্রভাব ফেললো বলতে মানে যেটা বলছেন যে প্রভাব ফেললো কি না, সেটার জন্য দেখতে হবে যে কাদের ওপর প্রভাব ফেলতে পারে এবং কাদের ওপর প্রভাব ফেলতে পারে না। এবার একটা গোষ্ঠী, সাপোজ ধরে নিচ্ছি একটা গোষ্ঠী যারা সবসময় চাইছে যে ধর্ম নিয়ে মেতে থাক বা ধর্মের ভিত্তিতে ভোটাধিকারটা হোক, সেইটার মানে যারা সাপোর্ট করে তারা কিভাবে এই আন্দোলনটাকে বুঝতে চাইবে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা যদি বলি, তাহলে দেখতে হবে যে এখন কতগুলো ছেলে বলুন মেয়ে বলুন সব মানে পড়াশোনার সাথে যুক্ত। এখন যদি দেখতে চান, এই রিসেন্ট দেখতেই পাচ্ছেন যে কত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের কত স্কুল বন্ধ হচ্ছে, গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে ছেলেপুলেরা পড়াশোনা কোথা থেকে করছে, এবং যদি শিক্ষা না পায়, প্রশ্ন করতে পারবে না, তাহলে চাকরিটা কারা করবে? ইউনিভার্সিটির অন্দরেই যদি একটা অরাজকতা থাকে, একটা অস্থিরতা থাকে, সেখানে কর্তৃপক্ষ যদি রেগুলারলি স্টুডেন্টদের, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের কিছু মানদণ্ড থাকা দরকার। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু লোক বলেন এটি আমাদের সেকেন্ড হোম, যেখানে মদ্যপান করা, মাদক সেবন করা বা এগুলো বাইরেও আরও অনেক অসামাজিক কাজ যেগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো করা উচিত নয়, সেগুলো তারা দীর্ঘদিন ধরে প্রশ্রয় দিয়ে এসছে। কাজে আমার মনে হয় যে এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে, শুধুমাত্র আমি এই রাজনৈতিক সংগঠন করি বলে আমার এই মতাদর্শ, সমস্ত রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বে উঠে আমার মনে হয় কর্তৃপক্ষকে একসঙ্গে বলা উচিত যে এই যে মানসিক ব্যাধির প্রচলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিল বা আছে, সেটাকে আমাদের ছাত্রদেরকেই কিন্তু এই রেকটিফিকেশনটা করতে হবে। বাইরে থেকে কেউ এসে, অনেকের ধারণা হয়তো পুলিশ এলে বা প্রশাসনের একটা অংশ এলে এই ব্যাপারটা একেবারে মুছে যাবে, সেটা নয়। আমাদের ছাত্রদের মধ্যে থেকেই সচেতন হয়ে এই ব্যাপারটাকে নির্মূল করতে। তোমাদের কি মনে হয় এই যে ছাত্রদের জন্য ন্যায়, যারা এই রকম র্যাগিংয়ের শিকার হয়েছেন, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, কোনো সরকার দিতে পারবে? কোনো সরকার দিতে পারুক বা না পারুক, বিজেপি এবং তৃণমূল দিতে পারে না। আমরা দেখেছি বিগত দিনে মানে বেশ কিছু জায়গায়, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, সেন্ট্রাল বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতেও র্যাগিংয়ের শিকার হতে হয়েছে। ইনফ্যাক্ট হচ্ছে কাস্ট বেসড যে ডিসক্রিমিনেশন, তার শিকার হয়ে অনেকে সুইসাইড করেছে এবং অনেকে হচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গেও তাই। এর সুরাহা দুই সরকারের মধ্যে কোনো সরকারই করে উঠতে পারেনি। বিভিন্ন কমিশন, বিভিন্ন সুপারিশ একের পর এক করে গেছে, কিন্তু সেইটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে হচ্ছে এই দুই সরকার আটকে গিয়েছে। তৃণমূল আর বিজেপি যে দাবিগুলো করছে, এই দাবিগুলো তারা প্রতি বছর ভোটের আগেই করে থাকে। আমরা যদি ভুলে না যাই, 2021 সাল যখন আমি সবে উচ্চ মাধ্যমিক পাস করেছি, ভোটের সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডবল চাকরি হবে সবাইকার।
উল্টো দিকে 2024 সালে দাঁড়িয়ে মানে 2014 সালে দাঁড়িয়ে সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে, সবার ঘরে ঘরে চাকরি সার্টিফিকেট ইত্যাদি এই সমস্ত ঘটনা আমরা দিনের পর দিন প্রলোভন এই ঘটনা আমরা দেখে এসেছি। এগুলো কিছুই না, বেসিক্যালি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যে আমি তোমাকে দেবো, অ্যাকচুয়ালি আমরা কিছুই কাজ করবো না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকার বিভিন্ন পদে নানান পদে আর কি খালি শূন্যপদ পড়ে আছে। সেম কেন্দ্রীয় সরকারের জায়গা তো সেম ঘটনা হয়ে আছে, কেন্দ্র সরকারের নানান পোস্টে কোনো লোক নেই, কিছু শূন্যপদ আছে রেলে, ভারতবর্ষের রেলগুলোর ক্ষেত্রে। তো এই দিক থেকে দেখি যে এই দুই সরকার যে এই দুটো কাজ করবে না, সে দুটো আমি খুব ভালো করেই জানি, কারণ এরা এই দুই সরকার তারা বছর পর বছর শুধু প্রতিশ্রুতি দিয়ে আসে শুধু ভোটটা নেওয়ার জন্য, ভোট হয়ে গেলে তারা কিছু আসবে। যদি নিউ জেনারেশন শিক্ষা না পায় তাহলে কারা চাকরি করবে? এইটাই হচ্ছে মানে এরা বুঝতে পারছে না, এরা ধর্মের ভিত্তিতেই বারবার খেলে যাচ্ছে। কিন্তু নিউ জেনারেশন, নিউ ইন্ডিয়া কী করে হবে যদি সেটাই ভাবা হয়, তাহলে তো মানে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে। সেখানে শিক্ষার হারটা কোথায় দাঁড়াচ্ছে? এইটাই হচ্ছে মানে এইটা প্রশ্ন হয়ে যাচ্ছে, বারবারই প্রশ্ন হয়ে যাচ্ছে। আপনি বাইরের বিভিন্ন কলেজে যান, দেখবেন ওখানে টিএনসিপির দাদারা তারাই নেশা করাচ্ছে। আর নেশা করা নিয়ে তৃণমূল সরকার তার যাদবপুরে বিরোধিতা করে। আমি বিরোধিতা করি, ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেশা করা উচিত না, কিন্তু কী কালচার আপনারা প্রমোট করছেন? পশ্চিমবঙ্গ সরকার একটা দেউলিয়া সরকার, তার কোনো ইনকাম নেই। আমার বাড়ির কাছে আগে একটা মদের দোকান ছিল বাবা বলে, এখন সেটা 4টে মদের দোকান হয়ে গেছে। মদের দোকানে লাইসেন্স কে দিচ্ছে? মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে। আপনি সমাজে মদ খাওয়া প্রমোট করছেন, তো সেটার তো একটা প্রভাব ইউনিভার্সিটির ক্ষেত্রেও হবে। আর ইউনিভার্সিটিতে যদি সত্যি মদ খাওয়া বন্ধ করতে হয়, তাহলে সিকিউরিটি আরও বাড়াতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, নেশা বন্ধ করতে হবে। দেখা যায় এসএসসি টাকা সব আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, পুরাতন শিক্ষামন্ত্রী খাটের তলায় পাওয়া যায় এসএসসি চাকরি চুরির টাকা। তো আমার মনে হয় যে পুরাতন যে বামপন্থী সরকার ছিল তাদের মতো যে কোনো বামপন্থী সরকার আছে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান সম্ভব। সমগ্র রাজ্যের নারী সুরক্ষার যে বেহাল দশা, রাজ্যের যে চাকরি নেই, কর্মসংস্থানের অভাব, তার যে বেহাল দশা, তার দিকে নজর রাখবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, যারা যাদবপুর একটা এই রাজ্যের বাইরের অংশগুলোতে, জেলাগুলোতে বড় অংশের ভোটার, যারা গিয়ে ভোট প্রয়োগ করবে। আশা করি তারাও সেই যাদবপুরে গণ আন্দোলনের যে যাদবপুরে যে তিলোত্তমার সময় গণ আন্দোলন গড়ে উঠেছে বা শিক্ষার আন্দোলন নিয়ে যে গণ আন্দোলন গড়ে উঠেছে, তার শিক্ষা নিয়ে এইবারের বিধানসভায় তাদের ভোট প্রয়োগ করবে এবং আশা করছি কোনো বিকল্প বামপন্থী শক্তিগুলো আরও বেশি উঠে আসবে। জাতের ভিত্তিতে যে বৈষম্য এবং তার নিরিখে যে ভেদাভেদ, সেইটাকে রুখতে হচ্ছে রোহিত অ্যাক্ট, সেইটা ইমপ্লিমেন্টেশনের কথা। সেই ইমপ্লিমেন্টেশন থেকে সরকার বারংবার পিছপা হয়েছে। আমরা দেখেছি হচ্ছে এই রাজ্যে যেখানে হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে হচ্ছে তৃণমূলের গুন্ডাদের দাপাদাপি হয়, সেই কলেজগুলোতে কোনো ছাত্র নির্বাচন তো দূরহাত, কোনো সুষ্ঠু ক্যাম্পাস পরিচালনার জন্য স্টাফেদের যে ইলেকশন, শিক্ষকদের যে ইলেকশন, কর্মচারী বোর্ডের যে ইলেকশন, সেইখান থেকেও তারা সরে এসছে। ফলত কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে একটা চূড়ান্ত অব্যবস্থা দেখা দিয়েছে। এই সরকার, দুই সরকারের কোনো সরকারই হচ্ছে তাদের মনোভাবেই নেই, মানসিকতাতেই নেই, তারা হচ্ছে এ সুরাহা দিতে পারবে। যেই দল একমাত্র শ্রমিক কৃষকদের রাজনীতি নিয়ে কথা বলে, যেই দল হচ্ছে যে এই আম্বানি, আদানি হোক বা টাটা হোক, তাই সেই কোম্পানিগুলোর স্বার্থের বাইরে বেরিয়ে সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কথা বলে, সেই দল একমাত্র ক্ষমতায় এলে তারা এই সমস্ত কিছু সমস্যার সমাধান করতে পারে। তার কারণ হচ্ছে যে পূর্বের যে বামপন্থী সরকার ছিল, মানে আমি বলতেই পারি যে বামপন্থী সরকার এলেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। তার কারণ হচ্ছে বামপন্থী সরকার যখন ছিল, তার যে শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটেছিল, সেই সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেছিল, তার পাশাপাশি শিল্পেরও চেষ্টা করা হয়েছিল। তাছাড়াও হচ্ছে যে এসএসসির মতো যে জিনিসপত্র, সেগুলো সমস্ত ক্ষেত্রে একটা সামগ্রিক যে উন্নতির দিকে সেটা নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল অনেকাংশেই। কিন্তু 2011 সালের পরে সেই বিষয়টা আরও ধসের দিকে চলে যায়। সে চাকরি ক্ষেত্রে দুর্নীতি শুরু হয়। এবার দেশের ক্ষেত্রেও যদি আমি দেখি, তাহলে হচ্ছে 45 বছরের মধ্যে বোধহয় সবথেকে বেশি বেকারত্ব তৈরি হয়েছে এই বর্তমানে বিজেপি সরকারের সময়। এই কিছুটা করে টাকা অনুদান দেওয়ার থেকে যদি আমরা স্টুডেন্টদের আরও এনকারেজ করি পড়াশুনোর প্রতি, তাহলে তারা অন্তত আমাদের স্কলারশিপ যেগুলো আছে, SBMCM বলো বা নবান্ন যেটা পায়, বা বিভিন্ন স্কলারশিপ আছে, ইন্সপায়ার, তো আমি চাই যাতে মানে স্টুডেন্টদের এনকারেজ করা হয়, যাতে তোমরা যদি এত % নাম্বারটা আনতে পারো পড়াশুনো করে, তোমাদের নিজেদের পড়াশুনোর খরচটা নিজে চালাতে পারবে এবং তারপরে আমরা সিকিউর জব দেবো। এই নয় কি তোমরা পড়াশুনো করতে পারছো না, তোমাদের তার জন্য আমি টাকা মানে ভাতা দিয়ে দিচ্ছি। ওই ভাতা নিয়ে মানে কে পড়াশুনো করছে, কে অন্য কোনো কাজে লাগাচ্ছে, কে শপিং করছে, আমরা কিন্তু কেউ জানি না। তো সেই জন্য আমার মনে হয় এটা করার থেকে এটা বেটার যে আমরা আরও বেশি উৎসাহিত করি স্টুডেন্টদের যে তোমরা পড়াশুনো করে ঠিকঠাক, তাহলে আমরা একটা ঠিকঠাক স্কলারশিপ দেবো, যেটা মান্থলি স্কলারশিপ, ইয়ারলি না। তাহলে একটা স্টুডেন্টদের মনে পড়াশুনো করার আগ্রহটা জাগবে, তাহলে তারা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে, স্কলারশিপটা ঢোকে ঠিকঠাক টাইমে,
তাহলে আমার মনে হয় এইসব ভাতা ফাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই সরকার। গণ আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভিন্নভাবে, যেমন হোক কলরব থেকে শুরু করে আরজিকর আন্দোলন, বহু আন্দোলন আমরা দেখেছি এবং ছাত্রছাত্রীরাও সেই সম্পর্কে পরিচিত। কিন্তু সেই আন্দোলন কি আদৌ এবারের বিধানসভা নির্বাচনে ছাপ ফেলবে? ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল, তাদের সকলেরই একাংশের মতামত যে ছাপ কতটা ফেলবে তারা জানে না, কিন্তু এই আন্দোলন থেকে যেন ভবিষ্যতের যে সরকার বা ভবিষ্যতের যে তাদের এই যাদবপুর কেন্দ্রের বিধায়ক যিনি নির্বাচিত হয়ে আসবেন, তারা যেন তাদের স্বার্থের দিকে নজর রাখে, ছাত্রদের স্বার্থের দিকে নজর রাখে। শুধুমাত্র ভাতা নয়, চাকরিও চাই। ভাতা এবং চাকরি পাশাপাশি যেন সেই সরকার যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি যেন নিশ্চিত করেন, ভবিষ্যৎ সুনিশ্চিতকরণের পাশাপাশি তার সঙ্গে ছাত্রদের প্রতিটি স্বার্থ সুরক্ষিত করার দাবিও কিন্তু ছাত্ররা তুলছেন। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে চিত্র, সেই চিত্র আমরা প্রত্যেকটি মুহূর্তে আজকে তুলে ধরলাম এবং এরকম আরও বিভিন্ন ভিডিও দেখতে চোখ রাখুন হাউতে।